সবাই অত্যন্ত সাদরে গ্রহণ করেছে। উনি ওনার ভাষণে খুব সুন্দরভাবে বলেছেন, ওনার 12 থেকে 15 মিনিটের ভাষণটা ছিল সাংঘাতিক পজিটিভ, ফিউচার ওরিয়েন্টেড, উনি দেশের জন্য কী করবেন। এবং উনি মার্টিন লুথার কিংয়ের রেফারেন্স দিয়ে বলেছিলেন যে আমার একটা প্ল্যান আছে দেশের জন্য। আপনি যদি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেন, আমাদের দেশে 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা শুধুমাত্র হাসিনা বা তার যে মাফিয়া নেটওয়ার্ক এ দেশ থেকে পালিয়ে গিয়েছে তাই না, এটা আমাদের দেশের, আমাদের মনোজগতের উপরে একটা বড় প্রভাব ফেলেছে। দেড় যুগের যে অন্ধকার কালো শাসন, সেখান থেকে মানুষ বেরিয়ে এসেছে। মানুষের মধ্যে একটা প্রচণ্ডভাবে একটা আশা জাগিয়েছে। আশার একটা বড় দিক হলো আমাদের দেশের মানুষ, বিশেষ করে আমাদের যে নবীন আমাদের সম্প্রদায়, আমাদের নতুন প্রজন্ম, তারা ওই অতীতের যে রেটোরিক বেসড পলিটিক্স, মানুষকে অসম্মান করার পলিটিক্স, হিংসার পলিটিক্স, হিংসার ভিসিয়াস সাইকেল, এবং একটা মোট কথা একটা পরাধীন দেশে পলিটিক্স যেভাবে ফ্রেমড হয়, কাঠামোটা ফ্রেমড হয়, এই পলিটিক্স আমাদের চলে আসছিল বিভিন্ন কারণে। এই পলিটিক্স থেকে আসলে সবাই মুক্তি পেতে চায়। মানুষ চায় ভবিষ্যতের দিকে তাকাতে, ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে আমরা গড়ব এটা সবাই জানতে চায়। এবং এ ব্যাপারে মানুষ এমনি রাজনৈতিক ফাঁকা বুলি আসলে শুনতে চায় না। এই যে একটা সেলফোন আমার হাতে দেখছেন, এই সেলফোনের ভিতরে এখন ইট হ্যাজ অ্যাক্সেস টু গ্লোবাল নলেজ। আপনি একটা বলবেন যে আমি সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা কায়েম করব বাংলাদেশে, যা অনেক অতীত থেকে অনেকেই বলে আসছে, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। এই ধরনের কথা শুনতে চায় না। এবং এই কারণেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমি বলবো অনেক বছর আগে থেকেই উনি দেশ নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে উনি ভাবছেন। আমি যখন বিশ্বব্যাংকে, আমি এই বছর ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বব্যাংকে কর্মরত ছিলাম, আমার সাথে ওনার ইনফর্মালি অনেক ডিসকাশন হতো উন্নয়নের বিভিন্ন ব্যাপার নিয়ে। আমি ওনার সাথে রাজনৈতিক কোনো কথাবার্তা বলতাম না, কিন্তু বিভিন্ন দেশের স্বাস্থ্য কীভাবে ভালো হচ্ছে, শিক্ষা ব্যবস্থা কীভাবে ভালো হচ্ছে, আমরা কীভাবে সোশ্যাল প্রোটেকশন ব্যবস্থা দিচ্ছি, কৃষি আমরা কীভাবে ভালো করছি, ওয়াটার সিস্টেম কীভাবে ভালো করছি, এই আলোচনাগুলো আমরা করতাম। এবং গত এক বছর ধরে বিশেষভাবে বাংলাদেশের জন্য 5ই আগস্টের পরবর্তীতে উনি এই 31 যে পয়েন্ট, রাষ্ট্র 31 দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো, এইটা যখন উনি রোল আউট করলেন এই দেশে, রোল আউট করার পরে উনি একটা মোটামুটি আমরা বলি যে লেসন্স লার্ন, আমরা বুঝলাম যে সাধারণ মানুষ অবশ্যই বাংলাদেশের জন্য বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, অন্য প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলোকে দাঁড় করানো অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের যে গ্রামের নারী পুরুষ, আমাদের নবীন যে জনগোষ্ঠী, ছাত্রছাত্রী, তারা সব জানতে চায় তাদের জন্য প্রতিদিনের জীবনে কি ভ্যালু অ্যাড করবে রাজনীতি, এবং রাজনীতিবিদরা কি ভ্যালু অ্যাড করবে। এবং সেইটা জানতে, ওইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা 8টা বিষয়কে প্রায়োরিটাইজ করেছি, যে বিষয়গুলো সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের জন্য খুবই প্রয়োজন। 8টা বিষয়ের মধ্যে একটি হলো স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পরিবেশ, তারপরে আপনার এমপ্লয়মেন্ট, চাকরি বাকরি, তারপরে আমাদের দেশের যে ধর্মীয় নেতারা আছেন, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের জীবন, এই বিষয়গুলোকে উনি প্রায়োরিটাইজ করেছেন। এবং প্রতিটি বিষয় নিয়ে ওনার গাইডেন্সে আমরা দেশের ভিতরে এবং দেশের বাইরে যে বিশাল ডায়াসপোরা কমিউনিটি আছে তাদেরকে নিয়ে, এক্সপার্টদেরকে নিয়ে আমরা বিষয়ভিত্তিক এক্সপার্ট টিম গঠন করেছি। এই টিম কাজ করছে, আমাদের প্রায় অনেক টিম 1 বছর ধরে কাজ করছে, এবং কাজ করে প্রতিটি বিষয়ের উপরে, যেমন আমরা বলি ফ্যামিলি কার্ড বলছি, ইটস এ কাইন্ড অফ সোশ্যাল প্রোটেকশন। আমরা বলি যে বেগম জিয়া, আমাদের দেশের বেগম জিয়া, উনি 92-93-তে যে ফুড অর ক্যাশ ফর এডুকেশন প্রোগ্রাম আমাদের দেশে চালু করেছিলেন, এই প্রোগ্রামের ফলে আমাদের দেশে মেয়েদের এডুকেশন এনরোলমেন্ট অনেক বেড়েছে। প্রাইমারি এনরোলমেন্ট রেট মেয়েদেরটা ছেলেদের চেয়েও বেশি। মেয়েদের লেবার ফোর্সে পার্টিসিপেশন বেড়েছে, এই যে এখন দেখছেন গার্মেন্টস সেক্টরে, অন্যান্য সেক্টরে মেয়েরা কাজ করছে। ফার্টিলিটি কমেছে, এই ফার্টিলিটি কমার বড় কারণ মেয়েরা এখন স্কুল কলেজে যাচ্ছে, তারা চাকরিতে যাচ্ছে, তাদের সন্তান নেওয়ার অত চাহিদা তাদের নাই। তো আমরা বলি যে ওই সময় আমরা করেছি সুশিক্ষিত মেয়েদেরকে, বিএনপি সরকার, আমরা ভবিষ্যতে যদি রাষ্ট্র চালানোর দায়িত্ব পাই, আমরা মেয়েদেরকে করব স্বনির্ভর। এই জন্য ফ্যামিলি কার্ড ফর এক্সাম্পল তৈরি করা হয়েছে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে আবার আসবো। মঞ্জু ভাই, যেটি জিয়াউদ্দিন হায়দারের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে তারেক রহমানের সামনে বর্তমানে এখন আসলে চ্যালেঞ্জগুলো কি কি, ভাই সুন্দর করে উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে মানুষ এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, পেছনের যে রাজনীতি
পলিটিক্যাল রেটরিক তিনি আসলে পছন্দ করেন না। আপনার কাছে ঠিক একই প্রশ্নটা করতে চাই যে তারেক রহমানদের দেশের প্রত্যাবর্তনের পরে রাজনীতিতে আসলে কি বার্তা দিয়েছে বা রাজনীতিতে কি গুণগত পরিবর্তন, উনি তো মাত্র গতকালকে আসলেন, কি গুণগত পরিবর্তন হতে পারে? ধন্যবাদ আফজাল আপনাকে, জিয়া ভাই, সব দর্শকদেরকে শুভেচ্ছা। তারেক রহমানের এই 17 বছর পর দেশে ফেরা এখন অনেক বর্ণাঢ্য মনে হচ্ছে, অনেক খুব আনন্দময় মনে হচ্ছে, কিন্তু ওনার দেশ থেকে যাওয়াটা ছিল খুবই বিষাদময়। এখন আমরা যারা যারা এই বর্ণাঢ্য দিকটা দেখছি তাদের কাছে, অনেকের কাছে হয়তো একরকম মনে হতে পারে, কিন্তু ওনার এখান থেকে যেতে বাধ্য হওয়াটা যারা দেখেছেন তারা দেখেছেন কি অসহায় অবস্থার মধ্যে ওনাকে যেতে হয়েছে। ওনাকে ক্র্যাচে ভর করে আরেকজনের কাঁধে হাত দিয়ে ওনার যে চিকিৎসা, যিনি খুব ওতপ্রোতভাবে ছিলেন, প্রফেসর মাজহারুল ইসলাম দোলন, আমাদের খুবই বন্ধু মানুষ, আমরা একসাথে প্রায় সময় অনেক সেই স্মৃতিচারণগুলো করি। তাহলে ওই বিধ্বস্ত অবস্থায় ওনার একটা জীবনের ঝুঁকি নিয়ে উনি দেশের বাইরে গেলেন, দীর্ঘদিন চিকিৎসা নিলেন, সুস্থ হলেন, যথেষ্ট সুস্থ উনি এখন। আমি দেখলাম কালকে যেভাবে হাঁটছেন, খুবই ওনাকে যথেষ্ট ফিট মনে হয়েছে। তারপরে যে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লোকদের সাথে যে হাত নাড়লেন, এটা কিন্তু একটা ফিটনেসের প্রমাণ ওনার শারীরিক। সেকেন্ড হচ্ছে, এই লম্বা সময়ে উনি তার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং আন্দোলন সংগ্রামে দলকে পরিচালনা করেছেন। দলটাকে ভাঙার অনেক ষড়যন্ত্র হয়েছিল, এটা উনি রোধ করতে পেরেছেন। এবং তারেক রহমান তার দলের নেতাকর্মীদের মধ্যে প্রশ্নাতীতভাবে জনপ্রিয়, এটা গত কাল থেকে আজ পর্যন্ত সেটা প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারেক রহমানের কি তাহলে কোনো ব্যর্থতা নাই? আমি যে ব্যর্থতাটা দেখি, যে এই রকম একটা বড় দল, এরকম একটা জনপ্রিয় দল, নির্যাতিত দল, নিপীড়িত দল, এই দলটার যে একটা অতীত আছে, একটা বর্ণাঢ্য অতীত আছে। কারণ একটা বিএনপিকে আমি সবসময় বলি একটা ভাগ্যবান দল। আপনি দেখেন বিএনপি যখন জিয়াউর রহমান যখন টেক ওভার করেন, উনিও কিন্তু একটা পরিস্থিতির সৌভাগ্য ওনার গলায় এসে পড়েছে বা দায়িত্ব এসে পড়েছিল, উনি সেটাকে প্রপারলি ইউজ করেছেন। এবারও দেখেন আপনি, এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সবচাইতে বেশি এটা বেনিফিটেড, আমি যে বেনিফিটেড শব্দটা নিয়ে আপত্তি হতে পারে, কারণ বিএনপি তো হারিয়েছে অনেক বেশি, এটাকে আপনি পুনঃ অর্জনও বলতে পারেন। আবার বেনিফিটেড দল হিসেবে আমি বলবো বিএনপি টপ অ্যান্ড দেন জামাত। কেন বলছি দেখেন, আন্দোলনের সময় যখন আমরা বিএনপির নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা আপনারা তো এত কথা বলেন, এই শেখ হাসিনার পতন চান, এটা সেটা, তো বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের আন্দোলনের সাথে তো সাধারণ পাবলিক ইনভলভ হচ্ছে না, সাধারণ মানুষ অনেক নিপীড়িত, নির্যাতিত, লুটপাট হচ্ছে, জনগণের জন্য আপনাদের মানে ইয়েটা কি? জনগণ বিএনপির ক্ষমতায় আসলে কি হবে? বিএনপি নেতারা শুধু বলতো যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান দেশে ফিরে আসবেন, খালেদা জিয়া মুক্তি পাবেন, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে আসবেন, তাদের উপর যে জুলুম অত্যাচার হয়েছে মামলাগুলো প্রত্যাহার হবে। মানে প্রত্যেকটা প্রত্যাশা ছিল বিএনপির নেতাকর্মীদেরকে ঘিরে। পিপলের প্রত্যাশাটা কি? কারণ পিপল কি চায়? এই রাজনৈতিক হানাহানি বন্ধ হবে, পিপল চায় দ্রব্যমূল্য কমবে, পিপল চায় জ্যাম কমবে, পিপল চায় মেধার ভিত্তিতে চাকরি হবে। এই ব্যাপারে বিএনপির কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা প্রতিজ্ঞা আছে কিনা? এখন আমি যদি দেখি, নির্বাচন হওয়ার আগেই বিএনপির কিন্তু তারেক রহমান মুক্ত হয়ে গেছেন, দেশে ফিরে এসেছেন, খালেদা জিয়া মুক্ত হয়েছেন, বিএনপির নেতারা সবাই এখন মামলা থেকে মুক্ত হয়ে গেছেন। মানে বলা যায় যে বিএনপির একেবারে সুদিনের চূড়ান্ত এখন ক্ষমতা আসার আগেই। তাহলে বিএনপি এখন আর কিন্তু মানুষের কাছে বলতে পারবে না যে আমরা বিপদগ্রস্ত ছিলাম, আমরা, কারণ মানুষ এখন দেখছে যে বিএনপি আপার হ্যান্ডে আছে। এবং তারেক রহমানের যে বর্ণাঢ্য প্রত্যাবর্তন, এটা আমি কোনোটার সাথে তুলনা করতে পারছি না আমার অভিজ্ঞতার সাথে, যে কার সাথে আমি তুলনা করব। যে উনি যখন গাড়ি নিয়ে আসছেন, তার সাথে সিকিউরিটি, রাষ্ট্রীয় প্রোটোকল, এবং নেমেই উনি রাষ্ট্রের এখন যিনি ক্ষমতার প্রধান তার সাথে ফোনে কথা বলছেন, অর্থাৎ রাষ্ট্র তার নিরাপত্তা। উনি কিন্তু রাষ্ট্রের ওই অর্থে কোনো দায়িত্ববান ব্যক্তি না এখন, একটা দলের প্রধান ছাড়া, কিন্তু তারপরে প্রোটোকলের জায়গায় উনি মোর দ্যান দ্যাট উনি সেটা পেয়েছেন। আমি বলছি যে এটা তার প্রাপ্য, কারণ তিনি এটা ডিজার্ভ করেন, ডিউ টু ওনার একটা বিরাট স্যাক্রিফাইস আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা আসছে যে তারেক রহমানের সাফল্য এবং ব্যর্থতার জায়গাটা আমি এটা দেখি যে উনি যে গণ অভ্যুত্থানটা বাংলাদেশে হয়েছে, এই গণ অভ্যুত্থানের পেছন থেকে উনি বিরাট একটা সহযোগীর ভূমিকায় ছিলেন, কিন্তু নেতৃত্বে উনি ছিলেন না। আমি শুধু উনার কথা বলবো না, আমরা রাজনৈতিক নেতারা কেউই এটার নেতৃত্বে ছিলাম না। গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে সাধারণ ছাত্র জনতা এবং ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু ছাত্র নেতারা। এইটা ডিজার্ভ করেছিল তারেক রহমানের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হতে পারতো। কারণ দেখেন, 18 আন্দোলনে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই কিন্তু তারেক রহমানের
এই বিএনপির ইয়াতে একীভূত হয়ে গিয়েছিল। ইভেন কামাল হোসেনরাও বিএনপির সাথে এসেছিল এবং বাম ডান মিলে ইসলামপন্থীরা সবাই মিলে এক ধরনের ঐক্যবদ্ধতা তৈরি হয়েছিল। এত বড় সুযোগ, এত বড় অ্যালায়েন্স, এত বড় কিছুর পরেও এই নেতৃত্বটা বিএনপি দিতে ব্যর্থ হয়েছে, যে বাংলাদেশে কোনো একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব বিএনপি দেয় নাই। যেটা আপনি যদি দেখেন, কিন্তু মঞ্জু ভাই বিএনপি নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু আপনি যদি দুটা গণ অভ্যুত্থানের কথা চিন্তা করেন, 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থান, দুটো গণ অভ্যুত্থানের নেপথ্যের শক্তি তো বড় হ্যাঁ, ভূমিকা আমি রেখেছে তো BNP। বলছি এবারের গণ অভ্যুত্থানে বিএনপির ভাইটাল রোল ছিল, মোর দেন দ্যাট। আমি বলছি আপনার হাতে সে সুযোগটা ছিল। তিনটা অবৈধ নির্বাচনের শিকার আপনি, শত শত লোক আপনার নিহত হয়েছে। আপনি দেখেন বিএনপি এবং জামাতকে আমি বলি যে বিএনপি এবং জামাতের হাইস্ট লোক মারা গেছে এবারের গণ অভ্যুত্থানে, তাই তো? কিন্তু বিএনপি এবং জামাতের যতগুলো আন্দোলন করেছে তাদের এতগুলো লোক কিন্তু প্রাণ দেয় নাই আগে। তার মানে কি আপনার নেতৃত্বে আপনার লোকদেরকে প্রাণ বিসর্জন দিয়ে বিদ্রোহ বিপ্লবে উদ্ধৃত করার মতো নেতৃত্ব বিএনপি দিতে পারে না। এটা আমার সমালোচনা। আমি যেটা বলছি যে এটাকে আমি ব্যর্থতার জায়গায় দেখি। এবার আসেন চ্যালেঞ্জ, যে কথাটা জিয়া ভাই হয়তো চ্যালেঞ্জ আকারে না বলে উনি প্রত্যাশার আলোকে বলেছেন। আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি যে তারেক রহমানের উপর একটা বিরাট প্রত্যাশার চাপ। যেমন দেখবেন সাধারণ মানুষ মনে করে উনি লন্ডনে বসেছিলেন, সারা পৃথিবীকে উনি দেখেছেন, সুতরাং বাংলাদেশের জন্য ওনার শুধু একটা প্ল্যান না, ওনার ড্রিম প্ল্যান এভরিথিং ওনার থাকা উচিত। ওনার মুখ থেকে বলা উচিত যে আমি এই দীর্ঘ সময় ধরে বসে বসে এমন জিনিস করেছি, এমন চিন্তা করেছি, আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি সেটা করে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে কি দেখতে চায়। যেমন ধরেন আমাকে আজকে একজন সাংবাদিক প্রশ্ন করলো যে তারেক রহমানের কাছে প্রত্যাশা কি। আমি দেখেন আমাদের সবার প্রত্যাশা একরকম না। আমার প্রত্যাশা কি, আমি একজন রাজনৈতিক, আমি চাইবো আমি বিএনপির রাজনৈতিকভাবে বিএনপির ভিন্ন মতাবলম্বী একটা রাজনৈতিক দল করি। আমি চাইবো যে তারেক রহমান যদি বাংলাদেশের মানে ক্ষমতায় অধিষ্ঠিত হন বা ওনার দল যদি পাওয়ারে আসে, তাহলে ভিন্ন মতের সাথে ওনার আচরণটা কেমন হবে, এটা আমার প্রত্যাশার জায়গা। একদম ডিউ ডেমোক্রেটিক ইয়েটা আমরা পাবো কিনা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে একজন বেকার কি চাইবে। একজন বেকার চাইবে যে এই সারা বাংলাদেশে যেমন বিএনপি যেটা বলছে যে কোটি লোকের তারা আপনার চাকরির ব্যবস্থা করবেন বা কর্মসংস্থান ব্যবস্থা করবেন। এই যে যেটা জিয়া ভাই একটু করে বললেন যে মানুষ এখন কিন্তু শুধু বললেই হবে না। শেখ হাসিনার কাছে কিন্তু মানুষ প্রতারিত হয়েছে। শেখ হাসিনা বলছে 10 টাকার চাল খাওয়াবো, মানুষ ভুলে মানে মনে করেছিল হাই রে, তো একেবারে খোলাফায় রাশেদিনের ব্যাপার মনে হয়, কিন্তু বাস্তবে দেখেছে 40 টাকায় চাল খেতে পারে না মানুষ। আওয়ামী লীগ বলেছে ঘরে ঘরে চাকরি দিবে, কিন্তু ঘরে ঘরে হতাশার জন্ম দিয়েছে, লাশ উপহার দিয়েছে। সুতরাং বিএনপি যদি বলে যে কোটি লোকের চাকরি দিবে, মানুষ কিন্তু এখন ভুলবে না, মানুষ বলবে যে কিভাবে দিবেন। দেখবেন ইতিমধ্যে কিন্তু এই সমালোচনাটা শুরু হয়েছে। যেমন জামাতের আমির যখন বলেছেন যে মানে ওই 5 ঘন্টা করবেন, এটা কিন্তু আনন্দের চাইতেও প্রশ্ন তৈরি করেছে বেশি, যে কিভাবে দিবেন এটা আমরা জানতে চাই। মানে আপনাকে এখন কিন্তু প্রশ্ন করতে শিখেছে মানুষ। সেই জন্য তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হবে প্রত্যাশার চাপ। এই যে উনি এত প্রত্যাশা দেখাচ্ছেন, এত প্রত্যাশার কথা বলছেন, এই যে উনার অভিজ্ঞতা সঞ্চয় করে উনি দেশে ফিরে এসেছেন এবং উনি নিজেই বলছেন আই হ্যাভ এ প্ল্যান। সো আমরা জানতে চাই আমার জন্য আপনার প্ল্যান কি, আফজালের জন্য আপনার প্ল্যান কি। জিয়া ভাইয়ের মতো একজন ভিশনারি লোক যিনি উন্নয়ন ছাড়া অন্য কিছু বুঝতে চান না, ওনার জন্য প্ল্যান কি। এটাই হচ্ছে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, যেটি মঞ্জু ভাইয়ের কথার মূল যে কথা, যে প্রত্যাশার চাপটাই আসলে এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর তিনি যেহেতু একজন রাজনৈতিক দলের নেতা, রাজনৈতিক কর্মী, তিনি যেটা তার প্রত্যাশা যে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী মত বা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির আচরণটা কি হবে। আমি প্রথমে মঞ্জু ভাইয়ের জাস্ট প্রথম উনি যেভাবে শুরু করেছিলেন একটু বলতে চাই যে এখানে বিএনপি কতটুকু ভাগ্যবান তা জানি না, কিন্তু ইতিহাস বলে যে প্রত্যেকবারই আমরা যদি 75 থেকে শুরু করি, বিএনপি আসলে ইতিহাস প্রদত্ত দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, যেমন জিয়াউর রহমান উনি বাকশালের কবর থেকে উনি বহুদলীয় গণতন্ত্র বের করে এনেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি স্বৈরাচার থেকে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে উনি আপসীন নেত্রী ছিলেন। এবার আপনার প্রায় 1.5 যুগের যে বেশি সময় ধরে যেভাবে এই জাতির উপরে আপনার গুম খুন হত্যা, এখান থেকে তারেক রহমান ওনার এবং সাথে অন্যদের নেতৃত্বে আমরা স্বৈরাচারকে তাড়াতে সফল হয়েছি। তো এগুলো সব ইতিহাস প্রদত্ত দায়িত্ব। এখানে আপনার মনে হয় না যে খুব একটা আপনার ভাগ্যবান হওয়ার তেমন অবকাশ আছে। আপনার প্রশ্নে এখন আসি, আমরা তো আমাদের অ্যাক্টিং চেয়ার উনি ওনার প্রত্যেকটা, আপনি যদি বিশেষ করে ওনার বিবিসির সাক্ষাৎকারটা আপনারা ফলো করেন, এখানে দেখবেন যে ওনার প্রত্যেকটা কথা কিন্তু ফরওয়ার্ড লুকিং। এবং আমরা বলি যে সবার আগে বাংলাদেশ, এবং
সবার আগে বাংলাদেশটা কি, এটা হলো আমাদের একটা আপনার পলিটিক্যাল, এটা একটা স্লোগান, এবং এটার উদ্দেশ্য হলো যে বাংলাদেশটা হলো সবার জন্য, এবং সেটি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদের মূল মন্ত্র, যেখানে আপনার পাহাড়ি, সমতল ভূমি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন যে রাজনীতি যে পথের আপনার অনুসারী হোক না কেন, সবাই একসাথে মিলেমিশেই দেশটায় বসবাস করবে। আমরা যখন মিডিয়া নিয়ে কথা বলি, আমাদের নেতা যখন কথা বলেন, উনি বলেন যে বাংলাদেশ আপনার মিডিয়া ফ্রেন্ডলি, কারণ মিডিয়া হ্যাজ গন থ্রু সো মেনি আপস অ্যান্ড ডাউন। হ্যাঁ, আপনারা যারা সংবাদকর্মী আছেন, আপনারা যখন রাতের বেলায় কোনো সংবাদ লিখতেন, অনেক সংবাদ আপনারা ছাপান নাই, আপনারা যে লিখতে চাইতেন সেটা আপনারা লেখেন নাই, যা বলতে চাইতেন সেটা আপনারা বলেন নাই। আপনাদের সবসময় মধ্যে ভয় ছিল যে কখন আপনার দরজা কেউ নক করবে এবং আপনাকে ধরে নিয়ে যাবে। জি ভাই, আপনি শেষ করবেন আপনার। তো আমি যা বলছিলাম যে সবার আগে বাংলাদেশ, এইটার আপনার যে ফাউন্ডেশনাল ব্যাপারটা, এটা হলো একটা ইনক্লুসিভ বাংলাদেশ, এবং ইনক্লুসিভিটির জন্যই আপনারা যদি আপনার স্মরণ করেন যে 2022 সালে কিন্তু সর্বপ্রথম আপনার 27 দফার রাষ্ট্র মেরামতের একটা পরিকল্পনা দেওয়া হয়েছিল, এবং কিছুদিন পরেই জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র মেরামতের দায়িত্ব একটা দলের হতে পারে না, দায়িত্বটা সবার। এবং তারপরে উনি যেসব দল, গণতন্ত্র মানা দল, স্বৈরাচার বিরোধী দল, তাদেরকে সাথে নিয়ে কনসালটেশনের মাধ্যমে আমরা 31 দফা রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনা, এইটা উনি জাতিকে আপনার প্রেজেন্ট করেছেন। এবং 31 যে দফা, এই যে প্রসেসটা, এইটাই বলে দেয় যে উনি একটা ইনক্লুসিভ নীতিতে বিশ্বাসী। উনি বলেছেন যে সরকার, আমরা যদি নির্বাচনের মাধ্যমে আসতে পারি, যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে আসবে, সবাইকে নিয়ে উনি একটা আপনার এমন একটা সিস্টেম চালু করবেন যে সবাইকে নিয়ে এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র 31 দফার আলোকে বিনির্মাণ করা যায়। এইটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে বুঝতে পারি যে আমরা ভবিষ্যতে যে বাংলাদেশ দিকে এগোচ্ছি, এটা হবে একটা পজিটিভ বাংলাদেশ, একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে দল মত নির্বিশেষে সবাই যার যার কথা বলবে, যার যার কথা বলার অধিকার পাবে, যার যার অধিকারগুলো নিয়ে তার সামনের দিকে এগিয়ে যাবে। জি, মঞ্জু ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে এনসিপি কেন জামাতের দিকে ঢুকছে, এবং আপনারাও সম্ভবত সেই জামাতের যে এখন যে 8 দলীয় জোট আছে সেখানেও নাকি যাচ্ছেন, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। আপনি কিছু জানেন কিনা, এবং আপনার কথাও আসছে যে আপনি এনসিপিকে জামাতের দিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, তো ইন্টারেস্টিং। আচ্ছা, আমি জিয়াভাইয়ের একটা কথার সাথে যোগ করে আপনার প্রশ্নটা জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বিএনপিকে আমি ভাগ্যবান দল কেন বলছি। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটা এক্সট্রিম পার্ট আছে। একটা হচ্ছে ধর্মবাদী পার্টটা, আর একটা হচ্ছে যেটাকে আমরা সেকুলার পার্ট বলি। বিএনপিকে আপনি দেখবেন, যখন সেকুলার পার্টের একটা মানে সকল ভীতি তৈরি হয়, তখন ধর্মবাদীরা সবাই বিএনপিকে সাপোর্ট করে। আপনি দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল ধর্মীয় দল বিএনপির পক্ষে এসে দাঁড়িয়েছে বা বিএনপির সাথে জোটবদ্ধ হয়েছে। আবার আপনি যখন দেখবেন কখনো যদি ধর্মবাদীদের এক ধরনের মানে তৈরি হয় যে তারা শক্তিশালী হয়ে উঠছে, তখন ওই সেকুলার পার্টটা ফুললি বিএনপিকে তারা সাপোর্ট করছে। অর্থাৎ বিএনপির এই একটা সৌভাগ্য যে সে দুই পক্ষেরই এক ধরনের সুবিধা সে পায়। আপনি রিসেন্টলি দেখবেন যে আপনার এই ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানট, উদীচিতে যেগুলো হয়েছিল, সেই সমস্ত ঘটনার সাথে সাথে রিসেন্টলি আপনি দেখবেন, কালকে আপনি দেখবেন তারেক রহমানের যে ছবি প্রথম আলো, ডেইলি স্টার মতো পত্রিকাগুলো ছাপানো হয়েছে, অতীতে বিএনপির অনেক